এপিসোড 7 এর শুরুতেই আমরা দেখতে পাই যে নদীর ধারে দাঁড়িয়ে আছে আর তখনও ভাবছিল কিফারের কথা। কারণ কিছুক্ষণ আগে কিফার আর ইউরির দুজনের নামেই অনেক অনেক কথা বলেছে ফ্রিয়া। আর কথাগুলো কি আদৌ সত্যি সেই সব নিয়েই যে তখন ভাবছিল। আর ঠিক সেই সময় যেকে খুঁজতে খুঁজতে ও সব বন্ধুরা ওখানে চলে আসে, যাদেরকে এখানে দেখে যে মোটেই খুশি হয় না। এখানে এসে সব ছেলেরা ঠিক করে যে এত সুন্দর নদী আছে যখন এখানে সবাই মিলে এখন স্নান করবে, সাঁতার কাটবে। কিন্তু যে ভাবছিল যে সবাই এসেছে, কোথায় কিফার তো আসেনি। যেকেও তখন সবাই নদীতে নামতে বলে, কিন্তু যে বলে আমার জলে বেশ ভয় লাগে, আমি জলে নামবো না। এরপরে সবাই জলে নেমে যায় আর অনেক অনেক মজা করতে থাকে, ছবি তুলতে থাকে। আর যেকে নামানোর জন্য সবাই জল ছুটতে থাকে, কিন্তু যে বলে যে আমি জলে নামলে আমি মরে যাব। সবাই বলে যে ওরা যেকে ঠিকই বাঁচিয়ে নেবে, কিন্তু তবুও যে নামতেই চায় না। হঠাৎ করে সবাই যেকে বলে যে যখন একটু উঁচু হচ্ছিল তখন ওর পিঠে সবাই একটা কালো রঙের দাগ দেখতে পেয়েছে। এই দাগটা কি সে সবাই জিজ্ঞাসা করলে যে খুব অবাক হয়ে যায় আর বলে কিসের দাগ। যে তখন জামাটা উঁচু করে সেই দাগটা দেখালে সবাই অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এটা কিসের দাগ হতে পারে, কারণ অনেকটা বড় একটা দাগ, অনেকটা পুড়ে গেলে জায়গা যেরকম দেখতে হয়ে যায় তেমন দাগ। কিন্তু যের এই ব্যাপারে কোনো কিছু মনেই নেই। এত বড় যদি কোনো পুড়ে যায় তেজের পিঠে, তাহলে যে এই ব্যাপারে কেন কিছু জানে না, আর ওকে কেন কেউ কিছু আজ পর্যন্ত বলেনি। এরপরে সব বন্ধুরা মিলে যের হাত ধরে টানতে টানতে শেষমেশ জলে নামায়, আর যে তখন সবার সঙ্গে একসাথে স্নান করতে থাকে আর অনেক অনেক মজা করে। এরপর যে সবাইকে নিয়ে চলে আসে আবারও ক্যাম্পিং করার জায়গায়। আর সেখানে যখনই ও আসে দেখতে পায় অ্যাঞ্জেলো ওখানে আগে থেকেই চলে এসেছে। আর অ্যাঞ্জেলো জিজ্ঞাসা করে এতক্ষণ তুমি কোথায় ছিলে। যে বলে আমি এদের সবার সঙ্গে নদীতে সুইম করছিলাম। অ্যাঞ্জেলো বলে সাইরাসের মা বাবা আমাকে ফোন করেছে আর সাইরাস এখন হসপিটালে ভর্তি আছে, এই ব্যাপারে কি তুমি কিছু জানো। এই কথাটা শুনে যে খুব অবাক হয়ে যায়, কারণ যে সত্যি জানে সাইরাসের কেন কি হয়েছে। অ্যাঞ্জেলো বলে বলো সাইরাসের এমনটা কিভাবে হলো। বলে যে তোর কি আবার আগের মতো পাগলামি শুরু হয়ে গেল নাকি। যে বলে আমি পাগল নই। অ্যারিস বলে তুই পাগলই, তুই মাঝে মাঝে বদলে যাস আর মানুষকে খুবই হার্ট করিস। এই কথাগুলোর মানে যে তেমন বুঝতে পারে না। তখনই ওখানে কিফার চলে আসে আর বলে সাইরাসকে আমি মেরেছি। অ্যাঞ্জেলো বলে তুমি মেরেছো মানে। কিফার বলে আমরা যখন স্কুলে পৌঁছেছিলাম তখন সাইরাস আর ওর বন্ধুরা যেকে খুব মারছিল, আর সেই জন্য আমরা বাধ্য হয়েছি ওদেরকে মারতে। এমনটা শুনে অ্যাঞ্জেলো খুব অবাক হয়ে যায় আর বুঝতে পারে যে আসলে এখানে কোনো দোষ নেই। এরপরে কিফার আর যে ওখান থেকে চলে যায়। ওখান থেকে ওরা দুজন যখন একসঙ্গে আসছিল তখন যে বারবার কিফারের দিকে তাকায়। কিফার বলে তুমি নিশ্চয়ই কিছু একটা আমাকে বলতে চাও, কি হয়েছে। যে বলে আমি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, প্রমিস করো তুমি আমাকে সবটা সত্যি বলবে। কিফার বলে প্রমিস তো করতে পারবো না, তবে চেষ্টা করবো সবকিছু সত্যি বলার। যে বলে তুমি ফ্রিয়াকে মারতে কেন। কিফার বলে হ্যাঁ আমি মেরেছিলাম, তবে সেটা একবারই। আমি ভাবতাম ফ্রিয়া আমাকে সত্যিকারের ভালোবাসে, কিন্তু যেদিন আমি বুঝতে পারলাম যে ইউরিকে পাইনি বলে ও আমার কাছে এসেছিল, সেদিন আমি অনেক বেশি রেগে গিয়েছিলাম আর আমি সেদিন নিজের রাগকে সামলাতে পারিনি। যে বলে কিন্তু তুমি সেদিন ওকে খুব বাজেভাবে আঘাত করেছিলে। কিফার বলে যে আই এম রিয়েলি সরি, তুমি বিশ্বাস করো এমনটা আর কোনোদিনও হবে না, আমি তোমাকে প্রমিস করছি। কিফারের কথা শুনে যে খুব খুশি হয়ে যায়। এরপরে অনেকটা বেশি রাত হয়ে যায় আর যেকে দেখা যায় ওর তখন খুবই গরম লাগছিল আর অস্বস্তি হয়। ও চোখ খুলে দেখতে পায় যে ওকে ইউরি আর কিফার দুজন মিলে ধরে রেখেছে দুপাশ থেকে, আর ওর হাতগুলোও বাঁধা। যে তখন রেগে গিয়ে চিৎকার করে বলে তোমরা দুজনে আমাকে এইভাবে বেঁধে রেখেছো কেন। কিফার বলে এখনো গুড মর্নিং হয়নি, এখন 3টে বাজে, আবার ঘুমাও। ইউরি বলে আজকেই তোমার শেষ দিন ড্রিঙ্ক করার, এরপর থেকে প্লিজ আর ড্রিঙ্ক করো না। তখনই যে ভাবতে থাকে কালকে রাতে ও ড্রিঙ্ক করে এমন কি কাজ করেছে। ফ্ল্যাশব্যাকে লাস্ট নাইট দেখানো হয় যখন সব বন্ধুরা একসাথে বসে ড্রিঙ্ক করছিল আর মজা করছিল, আর সবার সাথে যে সেও অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে আর ব্যাস শুরু হয়ে যায় ওর পাগলামি। আর ও এমন পাগলামি করছিল যেটা দেখে সবাই প্রথমে হাসতে থাকে, কারণ যে হয়ে গিয়েছিল পুরো আদিম মানুষ, ও আদিম মানুষের মতো হা হা হি হি করছিল।
কেউ তো জেজেকে সামলাতেই পারছিল না, আর তখনই জেজে একটা ছুরি হাতে তুলে নেয় আর বলে আদিম মানুষেরা তো এই ছুরি দিয়ে শিকার করত। তাই এখন জেজে সেও সবাইকে মারবে বলে ছুটে ছুটে যাচ্ছিল শিকার করতে, যাতে বড় কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে যায়। সেই জন্যই সবাই মিলে জেজেকে সামলানোর চেষ্টা করে, আর এইভাবে হাত পা বেঁধে রেখেছে জেজের। সবটা মনে পড়লে জেজের তো অনেক লজ্জা করছিল। আর তারপর কিফ আর ইউরি দুজন মিলে জেজের বাঁধনটা খুলে ফেলে। টেন্টের বাইরে দেখা যায় সব ছেলেগুলো ড্রিঙ্ক করে এখনো জেগে আছে আর সবাই ভুলভাল বকছে। আর সেই সময় জেজে কিফার আর ইউরির সঙ্গে বাইরে চলে আসে। জেজেকে দেখে সবাই খুব ভয় পেতে থাকে, ভাবে জেজে এই না আবার ছুরি দিয়ে সবাইকে অ্যাটাক করতে আসে। জেজে বুঝতে পারে সবাইকে আজকেও একটু বেশি ভয় পাইয়ে দিয়েছে, আর ও নিজেও অনেক পাগলামি করেছে। এই জন্য ভীষণ লজ্জা পেয়ে জেজে আবারও টেন্টের ভেতর ঢুকে যায়। পরের দিন সকাল হয়ে গেলে জেজে যখন সবার সঙ্গে ব্রেকফাস্ট করতে আসে, সেই সময় সব বন্ধুরা ওকে কালকে রাতে সে ব্যাপারগুলো নিয়ে খেপাচ্ছিল। যখন জেজে ড্রিঙ্ক করে যা যা করছিল সেরকম, আর সবার এই ভ্যাঙানো দেখে জেজে তো খুব রেগে যায়। তখনই জেজে দেখে ওর প্রিয় খাবারটা এখানে সবাই খেয়ে শেষ করে ফেলেছে। কিফার এসে তখন সেই খাবারটা জেজেকে দিয়ে দেয় আর বলে আমি অনেকটা বেশি রাইস খেয়ে ফেলেছি, এটা তুমি খেয়ে নাও। কিফার জেজেকে এতটাই ভালোবাসে যে নিজের প্রিয় খাবারটাও ও জেজের জন্য ছেড়ে দেয়, যেটা দেখে জেজে অনেক খুশি হয়ে যায়। কিন্তু ইউরি সে ওদের দুজনকে এতটা ক্লোজ দেখে খুব স্যাড হয়ে যায়। আর জেজে ওই খাবারটা পেয়ে তো ভীষণ খুশি হয়ে যায়, যেটা দেখে কিফার সেও খুশি হয়। সেদিন রাত হয়ে গেলে সবাই মিলে আবার বসে পড়ে ড্রিঙ্ক করতে, কিন্তু আজকে জেজেকে কেউ ড্রিঙ্ক করতে দেয় না। তবুও জেজে সবার সঙ্গে অনেক অনেক মজা করে। ওরা সবাই ট্রুথ অর ডেয়ার গেম খেলতে শুরু করে। ডেভিড তখন জেজেকে বলে ট্রুথ অর ডেয়ার, জেজে বলে ট্রুথ। ডেভিড বলে তাহলে আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করছি, যদি কিফার এক্সিস্ট না করতো তাহলে কি আমি কখনো তোমার প্রতি চান্স নিতে পারতাম? এমন প্রশ্ন শুনে জেজে তো একদম অবাক হয়ে যায়, কি বলবে বুঝতে পারে না। ইউরি আর কিফার ওরা দুজনে অবাক হয়ে যায় যে তাহলে কি ডেভিড জেজেকে পছন্দ করে। তখনই ডেভিড পুরো ব্যাপারটাই ঘুরিয়ে দেয় আর বলে আমি তো মজা করছিলাম। কিন্তু কিফারের ব্যাপারটা মোটেই পছন্দ হয় না। তখনই একজন বলে আচ্ছা জেজে তোর পিঠে ওটা কিসের দাগ তাহলে? কিফার বলে ওরা সবাই কিসের দাগের কথা বলছে। জেজে তখন কি বলবে বুঝতে পারে না। জেজে বলে আমি যখন অনেক ছোট ছিলাম তখন একবার হসপিটালের বেডে আমার ঘুম ভেঙেছিল, কিন্তু আমি এখনো জানি না আমার আসলে কি হয়েছিল। আমার শরীরে অনেক জায়গায় ব্যান্ডেজও করা ছিল, হতে পারে ওরকম কিছু থেকেই ওই পিঠে দাগটা হয়েছে। পরে আমি আমার গ্র্যান্ডমায়ের থেকে জানতে পারি আমার মায়ের সেকেন্ড হাজবেন্ড আমার উপর খুব টর্চার করতো, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে কোনো কিছুই আমার মনে নেই। ইউরি বলে তোমার কি পিঠে দাগটার জন্য কোনো চেক আপের দরকার আছে? জেজে বলে না না, আমার এর জন্য কোনো অসুবিধা হয় না। এবার ইউরির পালা আসে ট্রুথ অর ডেয়ার। তো একজন ইউরিকে জিজ্ঞাসা করে যে ইউরি কবে থেকে জেজেকে পছন্দ করা শুরু করেছে। ইউরি বলে যখন আমরা সবাই মিলে জেজেকে তাড়ানোর চেষ্টা করেছিলাম তখন। এটা শুনে জেজে অবাক হয়ে যায়। তখনই একটা ছেলে বলে তাহলে তোরা দুজনে কবে রিভিল করছিস যে তোদের দুজনের আসলে এঙ্গেজমেন্ট হয়ে গেছে? এটা শুনে সব ক্লাসের ছেলেরা একদম অবাক হয়ে যায় যে জেজে আর ইউরির এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর এটার ব্যাপারে তো এরা কেউ জানেই না। কিফার বলে এই এঙ্গেজমেন্টটা শুধুমাত্র একটা বিজনেস ডিল ছাড়া আর কিছুই নয়। ডেভিড বলে জেজে যদি এঙ্গেজমেন্ট হয়েই থাকে সত্যি সত্যি তাহলে তুই কেন জেজের সঙ্গে ঘুরে বেড়াস? কিফার বলে আমার পার্সোনাল লাইফের ব্যাপারে তোকে কথা বলতে কে বলেছে? এই ব্যাপারটাকে ঘিরেই ওখানে ছেলেদের মধ্যে ফাইটিং শুরু হয়ে যায়। সেই ছেলেটা বলে সবকিছু জেজের জন্যই হচ্ছে, জেজে এতদিন সবার থেকে সত্যিটা লুকিয়ে রেখে গেছে। সবাই জেজেকে নিজের বন্ধুর মতো আপন করে নিয়েছে, কিন্তু জেজে সে তো সবাইকে মিথ্যে বলে যাচ্ছে। কিফার বলে কেউ জেজের সঙ্গে এইভাবে কথা বলবে না। জেজে তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায়, সত্যি তো ওর জন্যই ঝামেলাটা হচ্ছে। জেজে তখন ওদের সবার ঝামেলা থেকে দূরে সরে আসে আর খুব খুব কান্না করতে থাকে, কারণ এসব দেখলে ওর খুব ভয় হচ্ছে। তখনই টিচার এসে ওদের ঝামেলা থামায়, না হলে ওরা না জানি কি না কি করতো। কিছুক্ষণ পরে জেজে যখন ঘুমিয়ে থাকে তখন দেখতে পায় যে ওকে আসলে কিফার জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আর কিফারকে এতটা কাছ থেকে দেখে জেজে প্রচন্ড অবাক হয়ে যায়। আসলে জেজের তো খুব মন খারাপ ছিল, সেই জন্য কিফার জেজেকে ঘুম পাড়িয়েছে এই টেন্টের ভেতরে। জেজে বলে তোমাকে ঘুমিয়ে থাকলে ভীষণ সুন্দর লাগে। জেজে ঘুমন্ত কিফারকে দেখতেই থাকে আর দেখতেই থাকে, ওর মুখে হাত বুলিয়ে দেয়, ওর ভ্রুতে হাত বোলায়, খুব ভালো লাগে এটা করতে জেজের। জেজে বলে আচ্ছা কিফার তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? কেউ যদি সত্যি কাউকে ভালোবাসে তাহলে বুঝি এমন অনুভূতি হয়? আমি জানি না তুমি আমার সত্যি কিংবা মিথ্যে ভালোবাসো, কিন্তু আমি তোমায় হারাতে চাই না কিফার।
কথাটা বলে যে কিফারকে কিস করতেই যাবে তখনই কিফার বলে ওঠে, তুমি যদি আমাকে কিস করতে চাও তাহলে করতে পারো। সে তো একদম চমকে ওঠে, কারণ ও ভাবছিল কিফার বুঝি এতক্ষণ ঘুমিয়ে আছে। যে বলে, তুমি এতক্ষণ ঘুমিয়ে থাকার নাটক করছিলে? কিফার বলে, তোমার কথা শুনতে আমার খুব ভালো লাগছিল। কিফার জেকে আবারও নিজে ভীষণ কাছে টেনে নেয় আর ওরা দুজনকে কিস করতে থাকে। আসলেই যে কিফারকে অনেকটা বেশি ভালোবেসে ফেলেছে, আর কিফার সেও নিজেকে আগে থেকে পরিবর্তন করে জেকে ভালোবেসেছে। এইভাবেই ওরা দুজনে একসঙ্গে যখন খুব সুন্দর সময় কাটাচ্ছিল তখনই বাইরে থেকে ওরা শুনতে পায় যে ইউরি নাকি মিসিং। এটা শুনে যে আর কিফার খুব অবাক হয়ে যায়। তোমরা সবাই জানো আমাদের পুরুষ এবং মহিলা জাতীয় দল T20 বিশ্বকাপের ফাইনাল স্টেজে অংশ নিচ্ছে আর জেতার খুব ভালো চান্স আছে। তাই আমি বলছি আমরা সবাই মিলে দলকে জয়ের জন্য সাপোর্ট করি 1xের আমার বন্ধুদের সাথে। ভারতীয় জাতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে আর আত্মবিশ্বাসের সাথে জেতার দারুণ চান্স আছে। তাই আমি অবশ্যই আসন্ন ম্যাচে বিজয়ী হিসেবে আমাদের দলকে বেছে নিচ্ছি। আর আমি এটা অফিসিয়াল 1x প্ল্যাটফর্মের সাহায্যে দ্রুত আর সহজে করছি। এমনকি প্রসেস চলাকালীন তোমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে 24/7 কাস্টমার সার্ভিস সবসময় তোমাদের সাহায্য করবে। আর তারা তোমাদের বিজয়ী হিসেবে বেছে নেওয়ার পরামর্শও দিতে সাহায্য করবে। তাই নিজের পছন্দের দলকে সাপোর্ট করা শুরু করো আর আমার প্রচার সংখ্যা ZoomX ব্যবহার করে তোমরা 66,000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস গ্যারান্টি পেতে পারো। তোমাদের সাপোর্ট অভিজ্ঞতাকে আরও উত্তেজনাপূর্ণ করবে আর তোমাদের সকল ভবিষ্যৎবাণীকে নিজেদের জন্য দারুণ ফিনান্সিয়াল রেজাল্টে পরিণত করার সুযোগ দেবে। এরপর সবার মতো যে আর কিফার ওরাও ইউরিকে খুঁজতে বেরিয়ে পড়ে আর এভাবে খুঁজতে খুঁজতে দূরে দাঁড়িয়ে ওরা এলা আর ইউরিকে দেখতে পায় কথা বলতে। আর সেই জন্য কিফার আর যে লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে যে ওরা দুজনে আসলে কি কথা বলছে। ইউরি বলে, তুমি কি ওয়েট করতে পারছিলে না স্কুলে গিয়ে কথা বলার জন্য? এলা তখন ইউরির দিকে তাকিয়ে কান্না করছিল। এলা বলে, তুমি কি সত্যি জেকে ভালোবাসো? ইউরি বলে, তুমি আমাকে এখানে ডেকে এনেছো এই কথাটা জিজ্ঞাসা করতে? এলা বলে, প্লিজ বলো। ইউরি বলে, হ্যাঁ। কথাটা বলে ইউরি যখন চলে যাচ্ছিল এলা ইউরির হাত ধরে আটকায়। এলা বলে, আই এম রিয়েলি সরি, আমার মা আমাদের সম্পর্কটাকে মেনে নেয়নি আর আমি সেই জন্যই তোমার সঙ্গে ব্রেকআপ করেছিলাম। কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে এখনো ভালোবাসি। তুমি যাতে আমাকে হেট করো সেই জন্য আমি অ্যারিসের সঙ্গে রিলেশন করেছিলাম, যাতে আমাদের দুজনকে দেখলে তুমি রাগ করো। ইউরি বলে, তুমি সব কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এলা চিৎকার করে বলে, আমি তোমাকে এখনো ভালোবাসি ইউরি। ইউরি বলে, কিন্তু তুমি এখন আমাকে এই কথাটা কেন বলছো? আমি তোমাকে একটা সময় বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমাকে ঠকিয়েছো। এলা বলে, প্লিজ তুমি আমার কাছে ফিরে এসো, আমি কোনোভাবেই তোমাকে হারাতে চাই না। আমি এখন তোমার জন্য সব কিছু করতে পারবো। কিন্তু ইউরির এই কথাগুলো একদমই ভালো লাগছিল না। এদিকে কিফার আর যে সমস্ত কিছুই বসে বসে শুনছিল। ঠিক সেই সময় ওখানে অ্যারিস চলে আসে। অ্যারিসকে দেখে যে আর কিফার ওরা ভীষণ অবাক হয়ে যায়। অ্যারিস তখন গিয়ে এলাকে মারতেই যাবে, তবে কিফার আসে আর অ্যারিসকে পাকড়াও করে ধরে যাতে ওদের মধ্যে ফাইটিং শুরু না হয়ে যায়। এলা তখন ইউরিকেই প্রোটেক্ট করছিল যাতে অ্যারিস ইউরিকে কোনো আঘাত করতে না পারে। অ্যারিস বলে, তার মানে তুমি আমাকে এতদিন ধরে ঠকিয়ে এসেছো, তুমি আমাকে ভালোবাসোনি আর আমি তোমার মিথ্যে ভালোবাসাকে এতদিন সত্যি ভালোবাসা ভেবে এসেছি। এলা তখন কান্না করতে করতে বলে, আই এম রিয়েলি সরি অ্যারিস, কিন্তু তোমাকেও এবার আমার সমস্ত সত্যিটা বলে দেওয়া উচিত। অ্যারিস তখন ইউরিকে মারতেই যাবে, তবে তার আগে কিফার অ্যারিসকে মেরে ওখানে শুইয়ে দেয়। আর ইউরি তখন রেগে মেগে ওখান থেকে চলে যায়। যে বলে, কিফার তুমি প্লিজ অ্যারিসকে নিয়ে অফিস রুমে চলে যাও, আমি ইউরির কাছে যাচ্ছি বলেই যে ইউরির পেছনে ছুটতে থাকে। এরপরে যে জঙ্গলে চলে আসে আর সেখানে চিৎকার করে ইউরিকে ডাকতে থাকে। অনেক মেঘ ডাকছিল, সেই জন্য যে অনেক ভয়ও করছিল। আর হঠাৎ করেই সেই সময় বৃষ্টিও শুরু হয়ে যায়। এদিকে ইউরিকে একটা ছাউনি দেওয়া জায়গায় দেখা যায় ও বসে বসে তখন কাঁপছিল। ইউরিকে দূর থেকে দেখতে পেয়ে যে ইউরির কাছে চলে আসে আর এসে দেখতে পায় ইউরির সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, মানে ইউরির শরীরটা খুবই খারাপ। বলে, যে আমি তোমার জন্য ফাইট করতে পারবো, কিন্তু প্লিজ আমি তোমাকে আমার ভালোবাসার মানুষকে আর হারাতে পারবো না। যে তখন ইউরিকে জড়িয়ে ধরে আর মনে মনে বলে, আই এম রিয়েলি সরি ইউরি, আমি যে কিফারকে ভালোবেসে ফেলেছি। যে বলে, চলো তাড়াতাড়ি ক্যাম্পে যাই। ইউরি বলে, তুমি জানো আমাদের হানামিচি পরিবার জাপানে অনেক বেশি ফেমাস, কারণ বিশাল বড় বড় বিজনেস রয়েছে বলে। আমার মা অনেক মিডল ক্লাস ফ্যামিলির একজন ছিল, সেই জন্য হানামিচি পরিবার প্রথমে আমার মাকে একদমই মেনে নেয়নি, কিন্তু আমার মা সে সবাইকে আপন করে নিয়েছিল আর তারপরে হানামিচি পরিবারের একটা অংশ হয়ে গিয়েছিল। আমার পরিবারটা অনেক জটিল তাই না? যে বলে, আমার পরিবারটাও অনেক জটিল। আর এটা নিয়ে দুজন মিলেই হাসতে থাকে।
ইউরি বলে, যে আমি তোমায় মিথ্যে বলেছিলাম। তোমার আর আমার বিয়েটা আমার গ্র্যান্ডপা নয়, আমি ঠিক করেছিলাম, কারণ আমি তোমাকে পছন্দ করতাম, ভালোবাসতাম। সেই জন্য আমি আমাদের বিয়েটা ঠিক করেছিলাম আমার গ্র্যান্ডপাকে দিয়ে। ইউরির মুখে এই কথাটা শুনে যে একদম অবাক হয়ে যায়। ইউরি বলে, আমি যখন জানতে পেরেছিলাম অ্যাঞ্জেলোর কোম্পানিটা অনেক খারাপ অবস্থায় যাচ্ছে, আমি সেই সুযোগটাই নিয়েছিলাম। আমি আমাদের এঙ্গেজমেন্টটা ঠিক করেছিলাম। যে বলে, কিন্তু তুমি যে আমায় বলেছিলে এই এঙ্গেজমেন্টটা তোমার হাতে নেই। ইউরি বলে, আমি তোমায় মিথ্যে বলেছিলাম যে কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে কোনোভাবেই হারাতে চাইছিলাম না। আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি যে তুমি কিফারের হয়ে যাও। যে বলে, তুমি কিফারের কাছে হেরে যাবে না বলে আমার সঙ্গে এগুলো করলে? এটা তো ভালোবাসা নয়, এটা তো তুমি প্রতিশোধ নিচ্ছ। ইউরি বলে, এইভাবে বলো না প্লিজ। যে বলে, হ্যাঁ, তুমি কিফারের কাছে হেরে যাবে না বলেই আমাকে ব্যবহার করেছো। ইউরি তখন খুব কান্না করতে থাকে। কি বা করবে ও? এইভাবেই সকাল হয়ে যায়। যে তখন ইউরিকে ঘুম থেকে তোলে। ঘুম থেকে উঠে ইউরি বলে যে, আই এম সরি যে আমি জাস্ট তোমাকে ভালোবেসেছি। যে যখনই ওখান থেকে উঠে চলে যাচ্ছিল, ইউরি এসে জেজেকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, প্লিজ আমাকে ভুল বুঝো না, আমি অনেক বড় ভুল করেছি। আর ঠিক সেই মুহূর্তেই ওখানে কিফার চলে আসে। কিফার এদের দুজনকে এইভাবে দেখে অবাক হয়ে যায়, আর যে ইউরি ওরাও অবাক হয়ে যায়। কিফার বলে, আমি সারা রাত ধরে জঙ্গলে তোমাকে পাগলের মতো খুঁজেছি। আমি ভাবছিলাম তুমি বুঝি বিপদে আছো। যে বলে, আসলে ইউরির শরীর খারাপ হয়ে গিয়েছিল বলে আমরা যেতে পারিনি। তখনই যেকে খুঁজতে খুঁজতে ওর ক্লাসের সমস্ত ছেলেরা ওখানে চলে আসে। কিন্তু কিফার তখন ওখান থেকে চলে যেতে গেলে যে তখন কিফারের পেছনে ছুটতে থাকে। এটা দেখে ইউরির খুব কষ্ট হয়। সবার থেকে দূরে এসে কিফার খুব কান্নাকাটি করতে থাকে। ও নিজের রাগকে কোনোভাবেই সামলাতে পারছে না। নিজের ভালোবাসার মানুষকে অন্যের সঙ্গে এতটা ক্লোজ দেখে কেই বা সহ্য করতে পারে। তখনই যে এসে কিফারকে চিৎকার করে ডাকে, আর কিফার তখন নিজেকে খুব আঘাত করে। কিফারকে এমন অবস্থায় দেখে যে খুব ভয় পেয়ে যায়। কিফার বলে, আমি ভান করব যেন আমি কিছুই দেখিনি। কথাটা বলে কিফার ওখান থেকে চলে যায়। আর যে খুব কষ্ট হচ্ছিল তখন ওর। ও যে কিফারকে আজকে অনেকটা কষ্ট দিয়ে ফেলেছে। ও যে কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। এরপরে যে চলে আসে হসপিটালে অ্যাঞ্জেলোর সঙ্গে। আর তখন ওর মনে পড়ছিল কিফার আর ইউরির কথা। ইউরি এতদিন ওকে মিথ্যে বলে এসেছে শুধুমাত্র কিফারের কাছে যাতে না হেরে যায়। তার সাথে সাথে যদিও ইউরি জেজেকে ভালোবেসে ফেলেছে। আর ওদিকে কিফার ওদের দুজনকে ক্লোজ দেখে ভীষণ কষ্ট পেয়েছে। এই সব কিছুই জেজের মাথায় তখন ঘুরছিল। আর অ্যাঞ্জেলো তখন জেজের সঙ্গে কথা বলছিল। আসলে অ্যারিসকে হসপিটালে ভর্তি করা হয়েছে কিফার অ্যারিসকে এতটাই জোরে মেরেছে বলে। যে ভাবতে থাকে অ্যারিসের নিশ্চয়ই এখন অনেক কষ্ট হচ্ছে, কারণ এলাকে অ্যারিস ভালোবেসেছিল আর সেই এলাকে না অ্যারিসকে ঠকিয়েছে। কিছুক্ষণ পরে অ্যারিসের জ্ঞান ফিরে আসলে যে আসে অ্যারিসের সঙ্গে দেখা করতে। কিন্তু যেকে এখানে দেখে অ্যারিস একদম খুশি হয় না আর এখান থেকে চলে যেতে বলে। অ্যারিসের থেকে এমন খারাপ ব্যবহার পেয়ে যে খুব রাগ হয়। ও আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। অ্যারিস বলে, তোকে আমি হেট করি না, কিন্তু তোকে আমি সত্যি সত্যি অনেক ভয় পাই, কারণ আমার যে সব কিছু মনে আছে। তখনই ফ্ল্যাশব্যাকে 13 বছর আগেকার ঘটনা দেখানো হয়। তখন যে আর অ্যারিস ওরা দুজনেই অনেক ছোট ছিল। আর সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে অ্যারিস যে নিজের বড় ভাই। ওদের মা বাইরে কাজ করতে যেত বলে সারাদিন বাড়িতে বাচ্চা দুটো একাই থাকতো আর একে অপরের সাথে খেলা করে সময় কাটাতো। ওদের মা ছোটবেলা থেকেই যেকে একটু বেশি ভালোবাসতো আর অ্যারিসকে দিয়ে বাড়ির অনেক অনেক কাজ করাতো। কিন্তু অ্যারিস সেও অনেক ছোট ছিল, কিন্তু ওদের মা এসব বুঝতো না। জেজের মা জেজেকে অনেক বেশি আদর করলেও অ্যারিসকে করতো না। আর অ্যারিসের খুব মন খারাপ হতো এটা দেখে, কেন ওর মা শুধু ওর বোনকে ভালোবাসে, ওকে ভালোবাসে না। এইভাবেই একটা দিনে যে খুব জ্বর আসে আর অ্যারিস ওর দেখভাল করছিল বড় ভাই হিসেবে। যে তখন খুব কান্না করছিল ওর মাকে পাওয়ার জন্য, কারণ বাচ্চাদের শরীর খারাপ হলে তারা সবাই মাকেই কাছে যায়। অ্যারিস অনেক সামলানোর চেষ্টা করে, কিন্তু যে তো কান্নাই করতে থাকে। যে বলে, তুই প্লিজ আমার জন্য একটু পরিজ নিয়ে আয়। অ্যারিস দেখে বাড়িতে কোনো রান্নাই করা নেই, তার মানে ওকে এখন কিনতে হবে। কিছু টাকা নিয়ে অ্যারিস বেরিয়ে যায় জেজের জন্য পরিজ নিয়ে আসতে। কিছুক্ষণ পরে অ্যারিস যখন পরিজ কিনে নিয়ে ছুটতে ছুটতে আসছিল, তখনই ওর মা অ্যারিসকে খুব মারধর করে আর বকাবকি করে জেজেকে শরীর খারাপ অবস্থায় ফেলে রেখে চলে যাওয়ার জন্য। কিন্তু অ্যারিস সে তো ওর বোনকে খুশি করার জন্যই এত কিছু করছিল।
এরপরে জেজের অবস্থা আরও বাড়াবাড়ি হলে জেজেকে হসপিটালে ভর্তি করতে হয়। ডাক্তার বলে যে পরিমাণ মতো জল খায়নি সেই জন্য ওর ইউটিআই হয়ে গেছে, আর ওই ইনফেকশনটা এতটাই বেশি বেড়ে গিয়েছিল যে জেজের জ্বর এসেছে তার জন্য। ওদের মা অ্যারিসকে এসে বলে, তুমি সারাদিন বাড়িতে থেকেও জেজের খেয়াল রাখতে পারো না? যে সারাদিন ঠিকঠাক করে জল খায়নি বলেই তো আজকে ওর এই অবস্থা হয়েছে, তুমি ঠিক করে ওকে জলটাও খাওয়াতে পারোনি। অ্যারিসের মা তখন অ্যারিসের স্কুলে যাওয়াটাই বন্ধ করে দেয় যাতে অ্যারিস বাড়িতে থেকে জেজের খেয়াল রাখতে পারে। তাছাড়া হসপিটালের বিল দেওয়ার জন্য অনেক টাকা রোজগার করতে হবে জেজের মাকে, সেই জন্য স্কুলের ফিজও এখন জেজের মা দিতে পারবে না অ্যারিসের। ছোট্ট অ্যারিস অনেক কান্নাকাটি করে, স্কুলে যেতে বায়না করে, কিন্তু ওর মা এই বায়নাগুলোকে একদম শোনে না। ঠিক সেই সময় ওখানে গ্র্যান্ডমা চলে আসে জেজেকে হসপিটালে দেখতে, কিন্তু অ্যারিসকে এরকম মারধর করতে দেখে গ্র্যান্ডমার খুব কষ্ট হয়। গ্র্যান্ডমা তখন অ্যারিসকে নিজের কাছে টেনে নেয়। পরের দিন অ্যারিসের মা অ্যারিসকে নিয়ে চলে আসে অ্যারিসের আঙ্কেলের বাড়িতে, যেখানে ওর গ্র্যান্ডমা থাকতো। আসলে অ্যারিসের মা বাইরে কাজ করে আর ছোট্ট দুটো বাচ্চাকে সামলে আর পারছে না, সেই জন্য অ্যারিসকে ওর গ্র্যান্ডমার কাছে রেখে যাচ্ছে, যাতে এখানে অ্যারিস ভালো একটা স্কুলে পড়াশোনা করতে পারে আর ভালো জীবন পেতে পারে। গ্র্যান্ডমা ঠিক করেছে অ্যারিসকে নিজের কাছেই রাখবে। অ্যারিস বলে, মা যে এখানে কবে আসবে? কিন্তু এমন প্রশ্ন করার জন্য ওর মা সবার সামনে অ্যারিসকে বকলে অ্যারিস কান্না করতে থাকে। অ্যারিসের আন্টি তখন অ্যারিসকে বলে, তুমি কান্না করো না, তুমি আমার সঙ্গে থাকবে, ভালো স্কুলে যাবে। প্রথম দিন অ্যাঞ্জেলো অ্যারিসকে একদম মেনে নিচ্ছিল না, কেন বাইরে থেকে একটা বাচ্চা ওদের বাড়িতে এসে থাকবে। অ্যারিসকে ওইখানেই রেখে অ্যারিসের মা যখন চলে যায় তখন অ্যারিস অনেক কান্না করছিল, কারণ এত ছোট্ট একটা বাচ্চা মা আর বোনকে ছাড়া এখানে কিভাবে থাকবে। এইভাবেই 1 মাস কেটে যায়। এত বড় বাড়িতে সমস্ত কিছু আছে, কিন্তু অ্যারিসের মন ভালো নেই, কারণ অ্যারিস তার ছোট্ট বোন আর মাকেই চায়। ঠিক সেই সময় অ্যারিসের মা আসে ওখানে, আর অ্যারিস ওর মাকে দেখে শক্ত করে জড়িয়ে ধরে। অ্যারিস বলে, মা এবার তো আমরা একসঙ্গে বাড়ি যাব, তাই না? ওর মা বলে, অ্যারিস তোমাকে এখানেই থাকতে হবে, তুমি বলো ওরা তোমাকে সুন্দর স্কুলে পাঠাবে, তুমি এখানে সুন্দর সুন্দর জামা কাপড় পরবে, ভালো ভালো খাবার খাবে, আমি তোমাদের 2 ভাই বোনকে একসাথে দেখতে পারবো না। অ্যারিস বলে, তুমি জেজেকে বেশি ভালোবাসো বলে তুমি আমাকে এরকম ভাবে ফেলে দিচ্ছ মা। ওর মা বলে, জেজে তো অনেক ছোট, ও আমাকে ছাড়া থাকতেই পারবে না। অ্যারিস বলে, আমিও তো তোমাকে ছাড়া থাকতে পারি না মা, তুমি শুধুমাত্র জেজেকেই ভালোবাসো, তাই না? অ্যারিস তখন কান্না করতে করতে ওর আন্টিকে জড়িয়ে ধরে আর জেজেকে কাছে পেতে চায়, কারণ অ্যারিস ওর বোনকে খুব ভালোবাসে, ওর বোনের সঙ্গেই থাকতে চায়। অ্যারিসকে এমন দেখে ওর মায়েরও তখন চোখে জল চলে আসে। এইভাবেই আরও বেশ কিছু বছর কেটে যায় আর অ্যারিস আগের থেকে বড় হয়ে যায়। অ্যারিস যখন বড় হয়ে যায় ও নিজের সাইকেলটা নিয়ে টুক করে চলে আসে জেজের সঙ্গে দেখা করতে, যখন জেজে ওর বাড়ির কাছের পার্কে খেলা করতে আসতো। কিন্তু অবাক করা জিনিস হচ্ছে, এই জেজেকে শেখানো হয়েছে অ্যারিস ওর নিজের বড় ভাই নয়, অ্যারিস ওর কাজিন, মানে অ্যাঞ্জেলোর ভাই। আর জেজে অ্যারিসকে কাজিন হিসেবেই দেখতো, যাতে জেজে নিজের বড় ভাইয়ের কাছে থাকার বায়না না করে, তাই জন্য ওকে ওটাই শেখানো হয়েছে। কিন্তু অ্যারিস জানতো জেজে ওর নিজের বোন, আর সেই জন্যই সময় বের করে অ্যারিস আসতো জেজের সঙ্গে দেখা করতে। জেজের মা নতুন করে আবারও বিয়ে করেছে, আর সেই হাজবেন্ড মাঝে মাঝেই জেজেকে মারে। সেই কথা শুনলে অ্যারিসের মন অনেক খারাপ হয়ে যায়। এইভাবেই চলতে থাকছিল দিনগুলো। এমনই একদিন অ্যারিস আবারও পার্কে আসে জেজেকে খুঁজতে, আর খুঁজতে খুঁজতে অ্যারিস দেখতে পায় জেজে কিরকম নোংরা জামা কাপড় পরে আছে আর ওর সারা গায়ে দাগ। জেজেকে এমন অবস্থায় দেখে অ্যারিসের খুব কষ্ট হচ্ছিল। আসলে জেজের মায়ের নতুন হাজবেন্ড জেজেকে খুব টর্চার করে এভাবে। এরপরে ডক্টর যখন দেখানো হয় জেজেকে, তখন দেখা যায় যে সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। আসলে ও এমনভাবে মার খেয়েছে আর এমন ট্রমা হয়ে গেছে যে ওর স্মৃতি হারিয়ে গেছে। ডাক্তার বলে জেজেকে যেন জোর করিয়ে কিছু মনে না করানো হয়। জেজেকে ওর গ্র্যান্ডমার বাড়িতে নিয়ে আসা হয় যাতে এখানে ভালো পরিবেশে জেজে ভালো থাকে। তখনই দেখা যায় জেজের পিঠে একটা বড় ব্যান্ডেজ, আর জেজে অ্যারিসকে জিজ্ঞাসা করে, আমার পিঠে এত বড় ব্যান্ডেজ করা হয়েছে কেন? অ্যারিস বলে, তোর ওই জায়গাটা পুড়ে গেছে। জেজে বলে, কখন পুড়েছে আর আমি জানি না কেন? অ্যারিস বলে, চিন্তা করিস না, তোর খুব তাড়াতাড়ি মনে পড়ে যাবে। জেজেকে এমন অবস্থায় দেখে অ্যারিসের খুব কষ্ট হচ্ছিল। তবে এই ঘটনার পর থেকে জেজে আর অ্যারিস একসঙ্গেই থাকছিল। এইভাবেই কেটে যায় আরো কয়েকটা বছর। একদিন অ্যাঞ্জেলো
জেজেকে অনেক বকাবকি করছিল, কারণ জেজে স্কুলে মারপিট করেছে। জেজেকে কেউ হার্ট করতে আসলে জেজে অস্বাভাবিকভাবে উল্টে তাকে অ্যাটাক করে, আর এই জন্যই অ্যাঞ্জেলো খুব বকাবকি করছিল, যেটা দেখে অ্যারিসের খুব খারাপ লাগে। জেজে রাগ করে ওখান থেকে উঠে যেতে লাগলে অ্যারিস অ্যাঞ্জেলোকে বলে আমি দেখছি। অ্যারিস বাইরে এসে জেজেকে কারোর সঙ্গে কথা বলতে শোনে। তাড়াতাড়ি করে অ্যারিস বাইরে এসে দেখে যে ওর সৎ বাবা মানে ওর মায়ের সেকেন্ড হাজব্যান্ড এসেছে, যাকে দেখে অ্যারিস খুব অবাক হয়ে যায়। আর জেজেকে সাথে সাথে ওই লোকটা কিডন্যাপ করে নেয়। শুধু তাই নয়, জেজের সাথে সাথে অ্যারিসকে ওরা গাড়িতে তুলে নেয়। সেদিন রাত হয়ে গেলে দেখা যায় দুজনকে একটা অন্ধকার নোংরা ঘরে বন্ধ করে রাখা হয়েছে। অ্যারিস আর জেজে দুজনেই খুব ভয় পাচ্ছিল। সেই সময় ওই লোকটা ওখানে অ্যারিস আর জেজের জন্য জল নিয়ে আসে, আর অ্যারিস জেজেকে বলে যে ওদের দুজনকে তখনই ছাড়া হবে যখন ওদের বাড়ি থেকে 1 কোটি টাকা দেওয়া হবে এই লোকটাকে। ওরা 1 কোটি টাকা না পেলে এদের দুজনকেও ছাড়বে না। তবে 1 কোটি টাকা পেলেই যে ছেড়ে দেবে সেটাও না, ও ভেবে দেখবে যে ওদেরকে বাঁচিয়ে রাখবে কিনা। এসব শুনে জেজে আর অ্যারিস আরো বেশি করে ভয় পেয়ে যায়। অ্যারিস তখন জেজেকে জড়িয়ে ধরে আর ওকে শান্ত করার চেষ্টা করে যাতে কোনোভাবে জেজে ভয় না পায়। কিছুক্ষণ পরে লোকটা আবারও যখন আসে আর অ্যারিসকে এখান থেকে নিয়ে যেতে চায়, তখন লোকটা আর অ্যারিসের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। জেজে তখন আটকানোর জন্য ওই লোকটার হাতে খুব জোরে কামড় দেয়। সেই জন্য লোকটা জেজেকে ভীষণ জোরে চড় মারে। লোকটা অ্যারিসকে নিয়ে এখান থেকে যখন চলে যেতেই যাবে, জেজে এসে পেছন থেকে লোকটার মাথায় খুব জোরে মারে, আর লোকটাও তখন নিচে পড়ে যায় কারণ মাথা থেকে রক্ত পড়তে থাকে। জেজে আবারও সেই কেমন পাগলের মতো হয়ে যায়। লোকটার পাশাপাশি ও নিজের বড় ভাই অ্যারিসকেও মারতে থাকে। আসলে ছোটবেলায় ওর স্টেপফাদার যখন ওকে ভীষণ মারতো, সেই সময় থেকেই জেজে ট্রমা হয়ে গেছে। কেউ যদি ওকে আঘাত করতে আসে, ও সামনে যাকে পায় তাকেই খুব বাজেভাবে আঘাত করতে থাকে, যাতে সে কোনোভাবেই জেজেকে কষ্ট দিতে না পারে। আর এখন অ্যারিসকেও জেজে খুব মারে। শুধু তাই নয়, হাতে একটা ছুরি নিয়ে অ্যারিসের পেটে 3-4 বার ঢুকিয়ে দেয়। আর এভাবেই অ্যারিস যখন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে, ঠিক সেই সময় জেজের হোশ ফিরে আসে যে ও আসলে কত বড় ভুল করেছে। এরপরে অ্যারিসকে হসপিটালে ভর্তি করা হয়, আর অ্যারিস আগের থেকে অনেকটা ভালো আছে। তখনই ওর 3টে বেস্ট ফ্রেন্ড ওর সঙ্গে দেখা করতে আসে। সেটা হচ্ছে কিফার, ইউরি আর পার্সি নামের ওই ছেলেটা, যে পার্সি জেজের নিজের বাবার দ্বিতীয় পক্ষের ছেলে, যাকে আমরা আগের এপিসোডে দেখেছিলাম। অ্যারিস হসপিটালে ভর্তি আছে বলে ওর 3 প্রিয় বন্ধু ওকে দেখতে এসেছে, আর ওদের 4 জনের মধ্যে বন্ডিং ভীষণ ভালো ছিল। ওরা সাথে করে একটা কেকও নিয়ে আসে যাতে অ্যারিস তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায়। আর কাছের বন্ধুদেরকে পেয়ে অ্যারিস অনেক হ্যাপি হয়ে যায়। কিন্তু হঠাৎই অ্যারিসের মনে হয় ওর বোন যে ওকে আবারও ছুরি নিয়ে অ্যাটাক করতে আসছে। কিন্তু না, সেই সময় যে এসেছিল অ্যারিসকে সত্যি দেখতে। কিন্তু যখন কিফার তাকায়, তখন যে অলরেডি ওখান থেকে চলে যায়। এই ঘটনার পর থেকে অ্যারিস জেজের থেকে সবসময় দূরে থাকতো, কারণ অ্যারিস জেজেকে খুব ভয় পেত। পরের দিন জেজে আসে অ্যারিসের কেবিনে ওর সঙ্গে দেখা করতে। কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে যে অ্যারিসের পেটে ছুরি ঢুকিয়েছিল, এই পুরো ঘটনাটাই জেজে ভুলে গেছে। কিন্তু অ্যারিস ভোলেনি। ও জেজেকে দেখে আবারও খুব ভয় পেতে শুরু করে আর জেজেকে এখান থেকে চলে যেতে বলে। অ্যারিস, যে কিনা জেজেকে খুব ভালোবাসতো, সেই অ্যারিসের থেকে খারাপ ব্যবহার পেয়ে জেজে ওখান থেকে কষ্ট পেয়ে চলে যায়। এর কিছুদিন পরে অ্যারিস সম্পূর্ণ সুস্থ হয়ে গেলে অ্যাঞ্জেলোর গাড়িটা নিয়ে ও বেরিয়ে পড়ে বন্ধুদের সাথে। আর 4 বন্ধু একসঙ্গে গাড়ি করে নিয়ে বেরিয়ে ভীষণ মজা করতে থাকে। কিছুক্ষণ পরে খুব জোরে বৃষ্টি নামলে ওরা গাড়িটা তাড়াতাড়ি করে চালাতে থাকে, কারণ অ্যারিসকে তাড়াতাড়ি করে বাড়িতে ফিরতে হবে। এটা অ্যাঞ্জেলোর গাড়ি। বাকি বন্ধুদেরও খুব ভয় লাগছে, কারণ ওদের বয়সটাও খুব কম। তার উপর বৃষ্টিতে রাস্তা অনেক স্লিপারি হয়ে যায়, কোনো অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে। সবাই তখন অ্যারিসকে গাড়ি থামিয়ে রাস্তার ধারে শেল্টার নিতে বলে, কিন্তু অ্যারিস তাড়াতাড়ি করে বাড়ি যায়। অ্যাঞ্জেলো জানতে পারলে ওকে খুব বকবে। তখনই হঠাৎ করে অ্যারিসের মনে হয় যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, আর অ্যারিসও তখন গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে আর গাড়িটার হয়ে যায় অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট। এরপরে খুব কান্না করতে দেখা যায় অ্যারিসকে, কারণ ওদের প্রিয় বন্ধু পার্সি মারা গেছে। আর সেই জন্য অ্যারিস দূরে এসে অনেক কান্নাকাটি করতে থাকে। ও নিজেকে দোষী মনে করতে থাকে, কারণ ও যদি গাড়ি নিয়ে না বেরোতো তাহলে অ্যাক্সিডেন্ট হতো না, আর ওর প্রিয় বন্ধু পার্সিকে হারাতেও হতো না। কিন্তু এটা তো মিথ্যে, পার্সি আসলেই বেঁচে আছে।
আর আমরা এরপরে আবারও প্রেজেন্টের সিন দেখতে পাই, যখন হসপিটালের বেডে শুয়ে শুয়ে অ্যারিস এইগুলোই ভাবছিল। কেন পার্সির মৃত্যুর জন্য অ্যারিস অনেক কষ্টে থাকে, কেন অ্যারিস জেজেকে এত বেশি ভয় পায়, আর জেজের সেই ভয়ানক অতীত আমরা সমস্ত কিছুই জানতে পারি। পরের দিন সকাল হয়ে গেলে বাড়ির সবাই জেজেকে জানায় যে অ্যারিস এখন ঠিক আছে আর আজকে হসপিটাল থেকেও বাড়ি আসছে। এটা শুনে জেজে অনেক খুশি হয়ে যায়। তখনই অ্যারিস আন্টির সঙ্গে চলে আসে বাড়িতে, আর এসে দেখা যায় যে ওখানে জেজে আর অ্যারিসের মা এসেছে তার নতুন হাজবেন্ড মানে 3 নাম্বার হাজবেন্ড নিয়ে। নিজের মাকে এখানে দেখে অ্যারিস মোটেই খুশি হয় না, কারণ অ্যারিস ওর মাকে সহ্যই করতে পারে না। অ্যারিসের মা তখন ওর নতুন হাজবেন্ডের সঙ্গে অ্যারিসের পরিচয় করিয়ে দেয়, কিন্তু অ্যারিসের এইসব কিছুই ভালো লাগছে না। অ্যারিসের মা বলে, আমি আমার বাচ্চাদেরকে তোমাদের কাছে রেখে গেছি আর তোমরা আমার বাচ্চাদেরকেই তো কিছুই শিক্ষা দিতে পারোনি। যে তখন অবাক হয়ে বলে, বাচ্চাদের মানে? আন্টি বলে, প্লিজ তুমি এখন এইসব কথাগুলো তুলো না। অ্যারিস তখন নিজের মাকে বলে যে আমার মায়ের ব্যাপারে এই কথাগুলো বলবে না। অ্যারিসের মা বলে, আচ্ছা তুমি এখন আন্টিকে মা বলছো আর আমি এখন বাইরের লোক হয়ে গেছি? ছোটবেলা থেকে তোমাকে বড় করার এই ফল? আর তাছাড়া জেজে মনে হয় কোনো কিছুই সত্যি জানে না, তাই না? অ্যারিস, তুমি জেজেকে বলনি যে তোমরা দুজনে আসলে ভাই বোন? এটা শুনে জেজে একদম অবাক হয়ে সবার দিকে তাকায়, কারণ জেজে জানতো অ্যারিস ওর কাজিন। আজকে অবশেষে জেজে সমস্ত সত্যিটা জানতে পেরেই গেল। আর ঠিক এরকম সিনের সাথে সাথে আজকের 8 নাম্বার এপিসোড শেষ হয়ে যায়। সামনে 9 নাম্বার এপিসোডটা এই ড্রামার শেষ এপিসোড হতে চলেছে।